শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজ আমরা ক্যান্সারের কারণ, বংশগতি ইত্যাদি বিষয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার, সাবেক বিভাগীয় প্রধান, ক্যান্সার রোগতত্ত্ব বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল; ডাক্তার মুস্তাকিব নাইব, গবেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জিনপাল। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার, আমরা জানি যে আপনি ক্যান্সার সচেতনতা, ক্যান্সার রেজিস্ট্রি অনেক বিষয় নিয়ে কাজ করে থাকেন। আপনি কি একটু বলবেন যে কী নিয়ে আপনি কাজ করেন? অফিসিয়ালি আমার সাবজেক্টের নাম ছিল ক্যান্সার রোগতত্ত্ব বা ক্যান্সার এপিডেমিওলজি, ক্যান্সার ইনস্টিটিউটে যখন আমি ছিলাম। পরবর্তীতে এর একটা ধাপ নিয়ে কাজ করছি, প্রতিরোধ মানে প্রিভেন্টিভ অনকোলজি নিয়ে এখন বর্তমান কর্মস্থল গণস্বাস্থ্যে কাজ করি। তো ক্যান্সারের যে চিকিৎসা এবং এইটা নিয়ে তো আমাদের সার্বিকভাবে বাংলাদেশে অনেক আগে থেকেই কাজ চলছে, চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা অনেক কথা বলছি, কিন্তু প্রতিরোধ বা রোগতত্ত্ব বা গবেষণার দিকটা একটু উপেক্ষিত ছিল। তো ক্যান্সার ইনস্টিটিউটে জয়েন করার পরে, আমরা একসাথেই জয়েন করি, কিন্তু ক্যান্সার ইনস্টিটিউটে আমরা জয়েন করার পরে আমার কাছে মনে হলো যে আউটডোরে যখন বসে রুগী দেখতাম, আমার মনে হতো যে এই যে যদি আমরা ক্যান্সারের রুগীদেরকে একটু সচেতন করতে পারতাম, প্রথমত যদি একটু আগে আসতো, মানে সবাই আসতো একটু অ্যাডভান্স স্টেজে, আমাদের মনে হয়তো আহারে একটু আগে আসলে তো রুগীটাকে আমরা কিওর করার মতো চিকিৎসাটা দিতে পারতাম। তো সেই থেকেই ক্যান্সার প্রতিরোধ নিয়ে ভাবনা আস্তে 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 এইভাবে চলে আসলাম। আর সব ক্যান্সারের প্রতিরোধ নিয়ে আমরা কাজ করি, কিন্তু নারীদের ক্যান্সার নিয়ে আমি একটু বেশি হয়তো আমাকে দেখা যায়, বিশেষ করে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার। এটার কারণ হলো যে আমার কাছে মনে হয়েছে একসময় যে মেয়েরা আমাদের দেশে তারা আসলে একটু আরেকটু মনে হয় অবহেলিত। মানে অবহেলাটা দুই দিক থেকে, নিজের দিক থেকেও অবহেলা, যে আমরা আমাদের দেশে নারীরা মানে ঠিক নিজের শরীরের দিকতে নজর দেওয়া, ওই যে চিরন্তন মায়ের যে রূপটা দেখা যাচ্ছে, সবাইকে সব কিছু করার পরে নিজের দিকে খেয়াল দেওয়া, এই জন্য নিজের শরীরের দিকেও খেয়াল দেওয়া হয় না। আবার আমরা যারা পরিবারের পুরুষ সদস্য আছি, আমরা যেমন নিজের কাজটা, আমরা নিজের একটা সমস্যা হলে যতটা সহজেই আমরা হাসপাতালে যাওয়া, ডাক্তারের কাছে যাওয়া, মানে পরিবারের নারীদের বেলায় হয়তো আমরাও অতটা ঠিক একটু খুব বেশি সচেতন থাকি না। এই কারণে নারীদের মধ্যে যে বিশেষ করে জরায়ুমুখের ক্যান্সার, একসময় আমরা যখন কাজ শুরু করলাম তখন জরায়ুমুখের ক্যান্সারকেই 1 নম্বর ক্যান্সার ধরতাম আমরা, মেয়েদের মধ্যে 1 নম্বর। হ্যাঁ, মেয়েদের মধ্যে। তারপরে স্তন ক্যান্সার, পরে আমরা দেখলাম মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার। হ্যাঁ, এখন সারা পৃথিবীর যে ট্রেন্ডের মতো আমাদের দেশেও এখন আমরা দেখছি 1 নম্বরই স্তন ক্যান্সার। তো এই জন্য নারীদের ক্যান্সার নিয়ে আমরা মনে করি যে একটু বেশি বেশি কাজ করা দরকার এবং প্রান্তিক মানুষের কাছে। আপনার সাথে একমত, আমিও তাই করি। হ্যাঁ, আমরা 2013 সালে বেশ কিছু সংগঠন মিলে আমরা বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম গঠন করলাম এবং 10ই অক্টোবরকে আমরা ব্রেস্ট ক্যান্সার ডে হিসেবে বাংলাদেশে আলাদা করে একটা দিন আমরা আলাদা করে পালন করি। যেহেতু আপনি ক্যান্সার রক্ততত্ত্ব নিয়ে কাজ করেছেন, যে ক্যান্সার রেজিস্ট্রি একটা শব্দ সবাই বলে, স্বাস্থ্যকর সংস্কার কমিশন থেকে আমরা মোট 32টা মুখ্য সুপারিশ করেছি। এর মধ্যে 28তম সুপারিশ হলো ক্যান্সার রেজিস্ট্রি। 28তম সুপারিশ ক্যান্সার রেজিস্ট্রি এবং ক্যান্সারের জনবল তৈরি করা, যেমন ক্লিনিক্যাল অনকোলজিস্ট তৈরি করা, মেডিকেল অনকোলজিস্ট তৈরি করা, সার্জিক্যাল অনকোলজিস্ট, গাইনি অনকোলজিস্ট তৈরি করা, এপিডেমিওলজিস্ট তৈরি করা, হিস্টোপ্যাথোলজিস্ট তৈরি করা। কিন্তু আসলে সব কটা খাতেই কিন্তু আসলে লোকজনের অপ্রতুলতা অনেক বেশি বাংলাদেশে। তো ক্যান্সার যদি আপনি সংক্ষেপে বলতেন, আসলে ক্যান্সার রেজিস্ট্রি বলতে আসলে কী বোঝায় এবং এটা কেন প্রয়োজন? ধন্যবাদ। ক্যান্সার নিবন্ধন আমরা বলতে সহজ বাংলায় বলতে পারি এইভাবে, যে ক্যান্সার রোগীদের কিছু প্রয়োজনীয় খুব তথ্য যেগুলি আমাদের গবেষণার জন্য দরকার হবে, প্রাত্যহিক জীবনের দরকার হবে, সেই তথ্যগুলা একেবারে একটা সুনির্দিষ্টভাবে সিস্টেমেটিক্যালি আমরা কালেক্ট করব। আমরা অনেক সময় হাসপাতালে যে ছোট ছোট টিকিটে যা লেখা থাকে যথেষ্ট না, এই জন্য একটা প্রেসক্রাইব ফরম্যাটে কালেক্ট করব বা সংগ্রহ করে আবার যেন তেনভাবে রাখলে চলবে না, এটাকে মানে স্টোর করতে হবে, সিস্টেমেটিক্যালি সংরক্ষণ করতে হবে, সেগুলিকে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে আমরা কিছু হয়তো সংখ্যা পাবো, যেগুলি কি মিন করে, ইন্টারপ্রিটেশনটা কি, সেটাও আমরা দেখব। ফাইনালি এই এই যে যা আমরা পেলাম এটাকে জনসমক্ষে প্রকাশ করা। এটা থেকে ক্যান্সারের কারণ বোঝা যাবে। আচ্ছা, আমাদের আইআরসি যারা মানে গ্লোবোক্যান যারা এটা পরিচালনা করে, তারা বলে যে ক্যান্সার রেজিস্ট্রির ফরম্যাটের মধ্যে সরাসরি আমরা রিস্ক ফ্যাক্টরগুলো আনি না, বাট সাপ্লিমেন্টারি ফরম্যাট হিসাবে আমরা কালেক্ট করা শুরু করেছি বাংলাদেশে। তো মূলত আমাদের কোন ক্যান্সারে আমাদের দেশের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে, নারী পুরুষ বিভিন্ন এইজ গ্রুপ অনুযায়ী শরীরের কোন অঙ্গের ক্যান্সার, এই যে তথ্যগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা একটা ক্যান্সার নিয়ন্ত্রণ পরিকল্পনাটা
কিভাবে করব, জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ আমরা যেটাকে স্ট্র্যাটেজি বলি বা প্ল্যান অফ অ্যাকশন বলি। তো এই জন্য আমাদের এটা দরকার, এই তথ্যগুলো দরকার। এবং আমরা যখন একটা ইন্টারভেনশন দিব, অর্থাৎ একটা নীতিমালা প্রণয়ন করব, কাজ করব, সেটা কাজ করতেছে কিনা সেটার রেজাল্টটা বুঝতে হলেও আমাদের এরকম ক্যান্সার রেজিস্ট্রি দরকার, যে আগে কি ছিল এখন কি ছিল। তো ক্যান্সার রেজিস্ট্রি শুধু আমি একটু বলে রাখি, এইটুকু দুই রকম আছে। একটা হলো যে হসপিটাল ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি, যেটা প্রফেসর আকরাম আপনি নিজেও কাজ করেছেন আমাদের সাথে, যে আমরা 2003 সাল থেকে আমরা ক্যান্সার রেজিস্ট্রি ক্যান্সার ইনস্টিটিউটে চালু করেছি, আরও কিছু হাসপাতালে বিএসএমওতেও চালু করেছি। কিন্তু আমাদের আসলে দরকার এর সাথে সাথে জনগোষ্ঠী ভিত্তিক বা পপুলেশন রেজিস্ট্রি। কারণ আমি হাসপাতালের তথ্য থেকে একটা দেশের আক্রান্তের হার কত, মৃত্যুর হার কত, এগুলো আমরা বলতে পারি না, কারণ আমার এখানে রোগীর সংখ্যা জানতে পারতেছি, কিন্তু কত রোগী থেকে ক্যাচমেন্ট পপুলেশন সেটা আমি জানতে পারি না। সেই জন্য আমাদের একটা এলাকা ভিত্তিক রেজিস্ট্রি দরকার। এটাই আমাদের একটা এখন ক্রাইং নিড। বা সরকারের কি দরকার, প্ল্যানিং করা কতখানি, কতগুলো মেশিন লাগবে, কতগুলো চিকিৎসার ব্যবস্থা করতে হবে, বা আইডেন্টিফিকেশন করতে হবে, হিস্ট্রি পাতলে কোনো প্ল্যানিং আমরা আসলে করতে পারি না ওটা ছাড়া আর কি। ডক্টর মুস্তাকিব নাইব, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেন এবং আপনি অক্সফোর্ডেও কাজ করেছেন। সাম্প্রতিকভাবে আমরা দেখেছি যে আপনি খুবই চমৎকার চমৎকার কাজ করেছেন, বিশেষ করে প্রফেসর ওয়াল্টার ব্র্যাডমোরের সাথে, মানে আমারও আপনার সাথে কাজ করার সুযোগ হয়েছিল। এই যে প্রফেসর হাবিবুল্লাহ তালুকদার বললেন একটু আগে যে কারণ আমরা বের করতে পারি কিনা, এই বিষয়ে আপনি কিছু বিস্তারিত বলবেন? জি, ক্যান্সারের আমরা বলি যত রকমের ক্যান্সার আছে তার হওয়ার পিছনে কিছু না কিছু তো অনুঘটক থাকে, যেটাকে আমরা রিস্ক ফ্যাক্টর বলি বা ঝুঁকি বলি, যেগুলো যেমন একটা খুব বড় রকমের ঝুঁকি হচ্ছে স্মোকিং, ধূমপান করা। যেটা আমরা যে খুব এখন একটা খারাপ পরিবেশের ভিতরে বাস করি, এটাও কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আমরা যখন খাবার খাই, সেই খাবারের ভিতরে যদি কোনো কেমিক্যালস থাকে, সেই খাবার যদি দূষিত হয় এবং তার ভিতরে যদি আমরা বলি পলিউটেন্ট থাকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তার মানে ক্যান্সারের হওয়ার পেছনে আমরা বলি যে একেবারে সুনির্দিষ্ট কারণ বলাটা খুব মুশকিল, যে ঠিক এই কারণেই এটা হয়েছে, এটা সায়েন্টিফিক্যালি ঠিক ওইভাবে বলা হয় না। কিন্তু কিছু কিছু জিনিস যে আমাদের ক্যান্সারের হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়, সেই জিনিসগুলোকে আমরা ক্যান্সারের ঝুঁকি আমরা যেমন বলি কজুয়াল অ্যাসোসিয়েশন, সেটাই। তো এই যে জায়গাগুলো, এখানে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিছু জিনিস কিন্তু কিছু ক্যান্সারের ক্ষেত্রে একেবারে ভালোভাবেই অ্যাসোসিয়েট করা যায়, সংশ্লিষ্ট আছে। যেমন আমরা যেটা বলছি যে লাং ক্যান্সারের কথা বলি, তার সাথে ধূমপানের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আমরা যদি আমাদের কোলন ক্যান্সারের কথা বলি, অনেক বেড়ে যাচ্ছে ইদানিং, সেখানে আমাদের যে খাদ্যাভ্যাস সেটা যে ভূমিকা রাখছে, এটা কিন্তু আপনারা যারা প্র্যাকটিস করছেন এটা অবধারিতভাবে বলা যায়। সুতরাং বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এটা প্রায় বলা হয় অলমোস্ট 30% হ্যাঁ, সেটাই। আমরা এইটা বলতে পারি যে যেমন রেজিস্ট্রির কথা যেটা এসেছে, তামাকেও 30%, তামাকের ক্ষেত্রে, রেজিস্ট্রির ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে একটা ভালো ইন্ডিকেশন আমরা পেতে পারি, যে কোনো একটা অঞ্চল ভিত্তি হোক অথবা কোনো একটা জনগোষ্ঠী ভিত্তি হোক, যদি দেখি যে কোনো একটা ক্যান্সার অনেক বেশি, এবং তখন যদি তাদেরকে আমরা একটু বিশ্লেষণ করি যে তারা আসলে তাদের লাইফস্টাইল কেমন, তারা কি কি কাজ করে, কি কি খায়, এবং তারা বিশেষ কোনো ঝুঁকিপূর্ণ পরিবেশের ভিতরে আছে কিনা, তখন কিন্তু তার সাথে এটাকে অ্যাসোসিয়েট করা সম্ভব। মানে এটা বিরাট একটা কন্ট্রিবিউশন, এটা অবদান যেটা হতে পারে এই ধরনের একটা রেজিস্ট্রির, যে যখন আমরা এটা বুঝতে পারবো তখন কিন্তু ওই জনগোষ্ঠীকে আমরা ওই ঝুঁকিটা থেকে সরানোর ব্যাপারে উদ্যোগ নিতে পারবো। যেমন একটা খুব ছোট উদাহরণ দিতে পারি, যে আমাদের কৃষকদের ব্যাপারে কিন্তু মাঝে মাঝেই একটা নিউজ আসে যে কৃষকদের ভিতরে কিছু পার্টিকুলার ক্যান্সারের প্রবণতা বেড়েছে। এখন আমাদের কৃষক ভাইরা যখন মাঠে চাষ করছেন, তারা যখন মাঠে বিভিন্ন রকমের কেমিক্যাল যখন তারা দেন ফসলে, এবং তার ভিতরে আমরা ইদানিং দেখছি যে কীটনাশক আছে, বালাইনাশক আছে, এগুলো কিন্তু আসলেই তাদেরকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে। তা আমরা যদি দেখি যে হ্যাঁ, আমাদের এই রেজিস্ট্রিতে এরকম কৃষক পেশার সাথে যারা যুক্ত আছেন, তাদের ভেতরে ধরা যাক, আমি থিওরিটিক্যালি বললাম যে তাদের স্কিন ক্যান্সার অথবা তাদের বাউল ক্যান্সার কোনো না কোনো একটা বেশি পাওয়া গেল, তখন আমরা কিন্তু এই অ্যাসোসিয়েশনগুলো আমরা বের করতে পারবো। সুতরাং এই রেজিস্ট্রির এখানে একটা বিরাট ভূমিকা আছে। সরাসরি কারণ যেটা, এটাকে আমরা এখনই আলাদাভাবে না বলতে পারলেও কোন ফ্যাক্টরগুলো, কোন রিস্ক ফ্যাক্টরগুলো, ঝুঁকিগুলো কোন ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছে আমাদের, এটা কিন্তু আমরা একটা ভালো জাতীয় রেজিস্ট্রি থেকে ভালোভাবেই বুঝতে পারি। স্তন ক্যান্সারের ক্ষেত্রে কি কোনো ঝুঁকি বা কোনো কিছু কি জানা আছে আপনার? এটার ক্ষেত্রে তো আমরা বেশ কিছু ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কমন কিছু ঝুঁকি আছে, সাধারণ কিছু ঝুঁকি আছে। সেটা যেমন
আপনিও বিভিন্ন সময় বলেছেন, ডক্টর হাবিবুল্লাহ রাজকিন বিভিন্ন সময় বলেছে যে ইদানিং কিন্তু আমরা দেখছি যে আমাদের মেয়েদের ভিতরে অনেকে অল্প বয়সেও ক্যান্সার আক্রান্ত হচ্ছে। সুতরাং এই বিষয়টা কেন, এটা কিন্তু সারা পৃথিবীতে একটা কেন, এই প্রশ্নটা কিন্তু সারা পৃথিবীর মানুষকে ভাবাচ্ছে। কিছু কিছু জিনিসকে আমরা একটু সামনে আনতে পারছি। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের অন্য মানে সাধারণ জনগোষ্ঠী যেই খাবার খাচ্ছে, আমাদের মেয়েরাও তো সেই একই খাবারের ঝুঁকির ভিতরে আছে। সুতরাং তারা কি ফাস্ট ফুড আগের তুলনায়, আমাদের বাসায় যেসব মেয়েরা বেড়ে উঠছে, কিশোরীরা বেড়ে উঠছে, তাদের খাদ্যাভ্যাস কি আগের মতো আছে নাকি তারা পরিবর্তন হয়ে গেছে? তারা নিশ্চয়ই আমরা খেয়াল করে দেখব যেমন কিছু খাবার তারা এখন খাচ্ছে যেটা হয়তো 10-15 বছর আগে এত বেশি খেত না বা অ্যাভেলেবেলই ছিল না তখন। তাহলে আমরা খাবারকে কিন্তু এখানে একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে আনতে পারি, যেমন ফাস্ট ফুড যেটা আছে অথবা প্রসেসড ফুড যেগুলো আছে, প্রক্রিয়াজাত করা যে খাবার আছে, তার মধ্যে চিপসও কিন্তু একটা প্রসেসড খাবার, বিস্কিটে কিন্তু একটা প্রসেসড খাবার, এগুলো এর ভেতরে কিন্তু আসবে। আরেকটা বিষয় যেটা দাঁড়ায় যে আমরা বলি যে আমরা যে জন্ম নিরোধক যেসব পিল যেটা আমাদের মেয়েরা খান, বিয়ের আগে হোক অথবা পরে হোক বা যে কোনো পর্যায়ে হোক জীবনের, সেই জন্ম নিরোধক পিলগুলো কিন্তু হরমোন কন্ট্রোল করছে এবং এই হরমোনের সাথে সংযোগ আছে যে কোনো জিনিস কিন্তু আমাদের মেয়েদেরকে ক্যান্সারের প্রতি ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তো দুটো জিনিসকে তো আমরা খুবই সরাসরি জিনিস আমরা দেখেছিলাম যে আমাদের ট্যানারিগুলোতে যে বর্জ্য থাকে সেখানে কিন্তু ক্রোমিয়াম পাওয়া যায়। হ্যাঁ, সেটাই ভারী ধাতু যেগুলো আছে, ক্রোমিয়াম থাকে, মানে ওটা প্রায় 300 ডিগ্রিতে করা হয়, সেলসিয়াসে উত্তপ্ত করা হয়, তখন কিন্তু ওখানে ক্রোমিয়াম থাকে। ক্রোমিয়াম কিন্তু ওইগুলো দিয়ে আবার খাবার তৈরি করা হয়, পোল্ট্রি ফিড তৈরি করা হয়। তো ওখানেও কিন্তু ফাস্টফুডের মধ্যে কিন্তু পোল্ট্রি ফুড আসতে পারে। কিন্তু সারা পৃথিবীতে ব্রেস্ট ক্যান্সার যেভাবে বাড়ছে সেটার সাথে এটা সম্পর্ক নাও থাকতে পারে। এটা কিন্তু লোকাল হতে পারে, কিছু কিছু ইস্যুস কিন্তু আমাদের দেশে নাও থাকতে পারে, কারণ সারা পৃথিবীতে কিন্তু ব্রেস্ট ক্যান্সার 1 নম্বর, এটা ফার্স্ট ওয়ার্ল্ডেও তাই, আমাদের এখানেও তাই। ডক্টর মুস্তাক, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আসছি। অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার, আপনি যে পিঙ্ক অক্টোবর নিয়ে কাজ করেন, এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন, আসলে কি করতে যাচ্ছেন, কি করবেন? 13 সাল থেকে তো আমরা শুরু করলাম। তার আগে কিন্তু আলাদা আলাদাভাবে বিভিন্ন সংগঠন আমরা কাজ করতাম, বিভিন্ন সংগঠন আমরা একসাথে হওয়ার জন্য, যেমন এই ফোরামটা গঠন করা এবং 10ই অক্টোবর। একটু আগে বলছিলাম যে একসাথে যদি সবাই বলি তখন মানুষ একটু গুরুত্ব দেয় বেশি, সেই জন্য একটা দিন আলাদা করে নেওয়া। তো আমরা যে কাজটা করি এখন কিন্তু বাংলাদেশের প্রায় 30 থেকে 40টা জেলায় 10ই অক্টোবরটা পালন হয় এবং ইয়াংরা পালন করে, ছাত্রদের অনেক সংগঠন পালন করে। আমরা শুধু কি সাপোর্টটা দিই, আমরা যে আমাদের যে ব্রোশিওরটা বাংলায় আমরা লিখেছি যে স্তন ক্যান্সার নিয়ে মোটামুটি সবাই বোঝার মতো যে তথ্যগুলো, সেগুলি আমরা ওদের কাছে পাঠাই, সফট কপি পাঠাই, অনেক প্রিন্ট কপিও করে পাঠাই। ওদেরকে একটু সাপোর্টটা দিলে কি থিম হবে, এবারে কি মানে কোনটাকে হাইলাইট করবো বলে দিলে ওরাই কিন্তু কাজগুলো করে, সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে। ফ্রান্সের একটা ছোট শহরে গিয়েছিলাম আমি কিছুদিন আগে। তো আমি গিয়ে ওই মানে জাস্ট জেনেভার সুইজারল্যান্ডের বর্ডারের কাছে 30 কিলোমিটার মধ্যে লা ভিউর বা এরকম আই ভিউর নামটা আমি একটু প্রোনাউন্সিয়েশনটা, ওখানে গিয়ে দেখি যে সমস্ত দোকান এবং সমস্ত বাসার সামনে একটা পিঙ্ক রিবন লাগানো আছে, একদম মেটাল অথবা বানানো। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে একটা মানে মেইন শহরে ঢোকার মুখে একটা বড় ভাস্কর্যের মতো গোলাপি রিবন দিয়ে মূল শহরে ঢোকার মুখে বানানো আছে এবং প্রত্যেকটা দোকান এবং বাসার সামনে। তার মানে ওইখানকার মানুষজন অ্যাটলিস্ট এটা বুঝে যে পিঙ্ক মানে হলো রংটা হলো ক্যান্সারের সচেতনতার একটা প্রতীক। আর আরও অনেক ধরনের ইভেন্ট করা যায়, চাইলে আমরা করতে পারি। তো এর উদ্দেশ্যটা হলো একটাই, যে এতক্ষণ যে আলোচনাগুলো হচ্ছিল ডাক্তার মুস্তাক এবং আপনার মধ্যে, সেটা হলো যে রিস্ক ফ্যাক্টর নিয়ে কথা বলছিলাম। আমরা একটা দুটো হয়তো যোগ করতে পারি, যেমন বংশগত কারণে যেটা আমরা বলছিলাম যে পূর্ব প্রজন্মের কারোর মধ্যে থাকলে, বিশেষ করে মায়ের দিককার মা, খালা, বড় বোন, নানি এরকম কারো ব্রেস্ট ক্যান্সার ছিল জানা থাকলে আমরা একটু বেশি সচেতন থাকবো। যে এমনকি বাবারও, তবে মায়ের দিকটাকে আমরা একটু ব্রেস্ট ক্যান্সারের বেলায় বেশি বলি। তো এই বিষয়টাও তো মানুষকে জানতে হবে। তারপর ব্রেস্ট ফিডিংয়ের সাথে যে স্তন ক্যান্সারের সম্পর্ক আছে, যে সমস্ত মা তার সন্তানকে বুকের দুধ মানে খাওয়ান না কোনো কারণে, অজ্ঞানতা বা অন্য কোনো কারণে, তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে। এই যে আমাদের যে এখন জীবনযাত্রা, একটু আগে আপনারা কথা বলছিলেন যে জীবনযাত্রা বা আমাদের এই যে বিশ্বায়ন হচ্ছে, এগুলি কারণে কি আমাদের খাওয়া দাওয়ার অভ্যাস, জাঙ্ক ফুড, ফাস্ট ফুডের দিকে আমাদের মেয়েরা চলে যাচ্ছে, তাদেরকে মানে এক ধরনের ওবেসিটি বা স্থূলতা
স্থূলতায় আক্রান্ত হচ্ছে, ইস্ট্রোজেনের সাথে এটা একটা সম্পর্ক আছে যার জন্য ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। আবার যারা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি অর্থাৎ কায়িক পরিশ্রম করেন না, হাঁটাচলা করেন না, ব্যায়াম করেন না, একটা গবেষণায় আসছে যে কোনো নারী যদি প্রতিদিন আধা ঘন্টা জোরে হাঁটে তার 5% ঝুঁকি কমে যায় ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য। তো এই বিষয়গুলো আমাদের মধ্যে নিয়ে আসা দরকার। আবার জেনেটিক্সের যেহেতু আছে উনি আরও ভালো বলতে পারবে, কিন্তু যে BRCA1 মানে ব্রেস্ট ক্যান্সার 1, 2 তারপরে P53, হ্যাঁ এরকম কয়েকটা জিন, সেটা বংশগত না হলেও অ্যাবনর্মাল বা অস্বাভাবিক বিবর্তনের কারণে কোনো কারণে তাহলেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বাড়ে। তো এগুলি আছে। আর কিছু আরেকটা বলতে পারি আমরা, যেগুলি আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি। ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিগুলোকে আমরা এভাবে বলি যে কিছু আছে মডিফাইবল, মানে আমরা চেঞ্জ করতে পারি আমাদের জীবনযাত্রার মধ্যে কিছু পরিবর্তন এনে, কিছু আনতে পারি না। আনতে পারি নার মধ্যে যেগুলো আমরা এতক্ষণ বললাম, পাশাপাশি আরেকটা বলা যায় যে খুব অল্প বয়সে যদি যাদের পিরিয়ড শুরু হয়ে যায় বা মেনার্কি হয় বা একটু বেশি দেরিতে মেনোপজ বা বন্ধ হয়, তাদের মধ্যেও যে ইস্ট্রোজেনের সাথে সংস্পর্শটা একটু বেশি হয়, একটু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কিছুটা হলেও বাড়ে। এগুলো আমরা একটু সবাইকে বলতে পারি। তারপর HRT মানে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যারা নেয় কোনো কারণে, ব্রেস্টের কোনো কারণে ইউটেরাসের যদি অপারেশন করে ফেলে দেওয়া হয় বা মেনোপজের পরে হ্যাঁ, এগুলি যদি দীর্ঘদিন যদি টানা যদি কেউ এটা একটা আছে। আরেকটা হলো পোস্টমেনোপজাল উইমেনদের। পোস্টমেনোপজাল, হ্যাঁ সেটা আমি বললাম যে পোস্টমেনোপজালের যে কিছু সমস্যার কারণে অনেকেই রিপ্লেসমেন্ট থেরাপি নেয় হরমোনের, তাদের মধ্যেও একটা টানা ব্যবহার করলে আর কি একটা ঝুঁকিটা বেশি থাকে। তো এই যে আমরা বললাম খাওয়া দাওয়ার কথা বললাম, ফিজিক্যাল মানে কায়িক পরিশ্রমের কথা বা ব্যায়ামের কথা বললাম, আমরা রেডিয়েশনের কথাও বলতে হবে। রেডিয়েশন যে মানে যদি কোনো রেডিয়েশনের যে আমরা যে সূক্ষ্ম হিসাব করে রেডিয়েশন দেন আপনারা, আপনিও যেহেতু রেডিয়েশন অন করে দিচ্ছেন, সেজন্য আমি বলছি যে সেখানে যদি কোনো কারণে মাপজোকের যদি একটু এদিক সেদিক হয়, যে ঠিক একটু জায়গা মতো না গিয়ে যদি না, ওইটা ঠিক ওঠে না। ওইটা হলো যে আপনার রেডিয়েশনের ঝুঁকিটা কোথায়? রেডিয়েশনের ঝুঁকিটা হলো যে ঠিক রেডিয়েশন দিলে যে এটা হবে তা না, বা মাপঝোঁকের বিষয় না। বিষয়টা হলো যে মানে এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘমেয়াদীতে শুধুমাত্র যে ব্রেস্টে তা না, যে কোনো ক্ষেত্রে রেডিয়েশন একটা লেভেলের বেশি হয়ে গেলে সেখানে কিন্তু ক্যান্সার তৈরি ঝুঁকি, অথবা হেলদি টিস্যুতে যদি, যেমন ধরেন আপনার হিরোশিমাতে যখন ইনসিডেন্ট হলো ওই সময়টাতে, তখন কিন্তু মানে 2.5 লক্ষ লোক সাথে সাথে মানে হয়ে গেছিল, ছাই হয়ে গেছিল, ছাই হিরোশিমাতে। তো এটা মারাত্মক। জি বলুন। রেডিয়েশন যাই হোক, তো আমরা যদি এই বিষয়গুলো নিয়ে একটু সচেতনতা, মানে আমরা হয়তো সারা বছর কথা বললাম, কিন্তু তারপরেও আমরা যদি এই দিনগুলোতে বা এই বিশেষ সময়গুলোতে যদি আমরা সবাই মিলে বলি, তাহলে মানুষের মধ্যে মানে একটু বেশি সচেতন। এই উদ্যোগের সাথে আমরাও আছি, এবং আমি মেডিকেল ইউনিভার্সিটি থেকে যেহেতু ক্যান্সার ডিপার্টমেন্টের দায়িত্বে আছে, আমরাও চেষ্টা করবো আপনার সাথে এবার জয়েন করার জন্য। মুস্তাক, যেহেতু এই বিষয়টা নিয়ে আলোচনাই করছি আমরা কিন্তু স্তন ক্যান্সারের ক্ষেত্রে, ব্রেস্ট ক্যান্সারে এখন যেহেতু অনেক আর্লি, যেহেতু বয়সে অনেকেরই হচ্ছে, মানে ইয়াং এজে অনেকেরই হচ্ছে, প্রিমেনোপজাল অনেকেরই হয়ে যাচ্ছে, এগুলোর জন্য কিভাবে আমরা কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করি বা মলিকুলার টেস্ট কি করি? আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং নতুন একটা ডোমেইন, কিন্তু আমাদের নতুন একটা জগৎ আমাদের জন্য ওপেন করছে এখন এই বিষয়টা। আমরা বলি যে কথা প্রসঙ্গে কয়েকবারই এসছে BRCA1, BRCA2 এই জিনের কথা। তো আমরা ক্যান্সার তো শেষ পর্যন্ত আসলে আমাদের, আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে মাঝখানে, মানে সাধারণ মানুষের বোঝার জন্য আর কি, যে জিন আসলে এটা কি। হ্যাঁ, সেখানে আমি আসছিলাম যে আমরা তো ক্যান্সারকে, যদি আমি একটা স্তন ক্যান্সার হোক অথবা লাং ক্যান্সার হোক, আমরা দেখি একটা টিউমার হয়েছে বা ডাক্তার বলেন যে কোনো একটা কিছু পাওয়া গেছে, একটা মাস, একটা টিস্যুর একটা গোলা কিছু একটা পাওয়া গেল, তাহলে এই যে ক্যান্সার যেটা তৈরি হলো, একটা সলিড কিছু একটা যেটা ধরা যায় বা কেটে বাইরে এনে দেখা যায়, এটা তো আমাদের কোষের সমষ্টি। তাহলে অস্বাভাবিক কিছু কোষ এরকম হয়ে ক্যান্সার তৈরি হলো। এখন এই যে প্রত্যেকটা কোষের ভেতরে এটা যে অস্বাভাবিক হয়ে গেল, এটা হওয়ার পেছনে কিন্তু কাজ করেছে কোষের ভেতরে তার এই সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যে সেটা হচ্ছে তার জিন। আমি একটু আপনাকে করি, একটা জিনিস হলো যে আমরা জানি যে আসলে শরীরের যে বৃদ্ধিটা, কোষের যে বৃদ্ধিটা, মানুষের শরীরে প্রায় 375 ট্রিলিয়ন কোষ থাকে, 375 ট্রিলিয়ন কোষ। এটা মারাত্মক পরিস্থিতি। ওর ভেতরে যে জিনিসটা থাকে, আমাদের এই কোষগুলো কিন্তু নিয়মিতভাবে আমরা বলি কিছু মারা যায়, কিছু এটা ন্যাচারাল মারা যাওয়ার নাম হলো অ্যাপোপ্টোসিস, মানে এটা ন্যাচারাল ডেথ অফ কোষের যেটা হয় অ্যাপোপ্টোসিস। কিন্তু যখন এই অ্যাপোপ্টোসিস প্রসেসটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এই জিনিসগুলো হয়। কিন্তু
আপনার কাছে আমার যেটা জানা দরকার যে কোষের ভেতরে নিউক্লিয়াসের ভেতরে কোষের ভিতরে একটা কেন্দ্র থাকে, কেন্দ্রের ভিতরে কেন্দ্রের ভিতরে নিউক্লিয়াস থাকে, মানে ওইটাই নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম থাকে, ওখানে ডিএনএ থাকে, জিন থাকে। আপনি যদি একটু বুঝিয়ে বলেন যে ডিএনএটা কি, জিনটা কি, এবং কিভাবে জিন তৈরি হয়। আচ্ছা, আপনি অনেক ক্লাসে চমৎকারভাবে বলছিলেন যে আপনি অনেক দূর এগিয়ে দিয়েছেন আসলে আলোচনাটা, যে আমরা যদি একটা কোষকে বিবেচনা করি যে সে হচ্ছে একটা গোলক, তার মাঝখানে হচ্ছে আমাদের একটা, যেটা বললেন একটা কেন্দ্র, যেটা নিউক্লিয়াস। তার ভেতরে নিউক্লিয়াসটা আসলে কি, যে এই যে কোষের যে বৃদ্ধি হবে, তার যে নানান রকম কাজ হবে, এই কাজগুলো হওয়ার জন্য সকল তথ্য কিন্তু এই নিউক্লিয়াসের ভেতরে একটা আমরা বলতে পারি যে এক ধরনের ইনফরমেশন রাখার একটা জায়গা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে সেই নিউক্লিয়াসের এই যে ইনফরমেশনটা রাখা, এটাই কিন্তু হচ্ছে আমাদের জেনেটিক ইনফরমেশন। তাহলে জেনেটিক ইনফরমেশনটা হচ্ছে আমাদের এই পুরো জীবনটাই যেভাবে চলবে, আমাদের প্রত্যেকটা জীবনের যে একটা একক, যেটা যে কোষ, সেই কোষটা যেভাবে চলবে, এই সব কিছুই ওই তথ্য দিয়েই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে জেনেটিক ইনফরমেশন দ্বারা। তাহলে সেটা কোথায় আছে? আমরা বললাম যে কোষের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে আছে। এবং সেখানে আমাদের এই যে জেনেটিক ইনফরমেশন, এটা কিসের স্ট্রাকচারের ভিতরে থাকে, এটা কিন্তু আমরা পড়তে পারি একেবারে। তো পড়ার স্ট্রাকচারটা হচ্ছে যে আমরা এই জেনেটিক ইনফরমেশনটা লেখা হয় 4টা অক্ষর দিয়ে, ATCG। যেমন আমরা আমাদের বাংলা যে বর্ণমালা, সেখানে যেমন আমরা কত 39টা বোধহয় আছে আমাদের। তাহলে আমাদের জেনেটিক ইনফরমেশনও লেখার 4টা অক্ষর আছে, সেটা হচ্ছে ATCG। আমরা এই পর্যন্তই থাকি। তাহলে এই ATCG একটার পর একটার পর একটা এরকম সাজানো। এটা কি ATCGটা কি আসলে? ATCG হচ্ছে এক ধরনের কেমিক্যাল স্ট্রাকচার, আমরা এদেরকে বলি নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড হচ্ছে A ফর অ্যাডিনিন, তারপর আমি বাকিটা T ফর নাইট্রোজেনাস বেস, আর কি কতগুলো থাকে, এদের একটা নাম আছে, নিউক্লিওটাইড আমরা বলি। এবং এটাকে আমরা বলি বিল্ডিং ব্লক। মানে আমরা যেমন একটা বিল্ডিং যখন তৈরি হয়, তখন একটা এটা কোন জায়গার জন্য বলছেন? এটা কি ডিএনএ এর স্ট্রাকচারের কথা বলছেন? এটা ডিএনএ স্ট্রাকচার আমি যাচ্ছি। তাহলে আমরা যে বলি যে আমাদের ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের ডাবল হেলিক্স থাকে, ওটার কথা বলছি। তো আমরা ওই জায়গায় একটু যাচ্ছিলাম যে আমাদের একটা বিল্ডিং তৈরি হওয়ার জন্য যেমন ইটের পরে ইট তৈরি করে আমরা বিল্ডিংটা বানাচ্ছি। আর এটা তো হলো, আমরা তো ডিএনএটা দেখলাম যে ডাবল হেলিক্স স্ট্রাকচার থাকলো, মোয়ের মতো একটা স্ট্রাকচার, ওখানে এই জিনিসগুলো থাকলো আপনি যেগুলো বললেন। হ্যাঁ, এই ATCG দিয়েই কিন্তু মোয়ের মতো স্ট্রাকচার, ডিএনএ এর স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। ওটার মধ্যে জিনটা কোন জায়গায় থাকে? এখন এই যে আমি বললাম যে এই ডিএনএ এর স্ট্রাকচার, এটার ভিতরে এই ATCG গুলো একটার পর একটা বসে বসে আছে। তো দেখা যায় যে এই ডিএনএ এর স্ট্রাকচারের কিছু অংশ আছে যেটা আমাদের কোনো না কোনো বৈশিষ্ট্যের পিছনে কাজ করে, আর কিছু অংশ আছে যেটা সবসময় কাজে লাগে না। তো বা আমরা এখনো জানি না যে অ্যাকচুয়ালি ওইটা কী ধরনের কাজের সাথে যুক্ত। তাহলে ডিএনএর ধরেন আমি যদি মনে করি যে আমার এখান থেকে আমরা মতিঝিলে আছি, এখান থেকে ধরা যাক গুলশান পর্যন্ত লম্বা আমাদের ডিএনএ, তার ভেতরে আমাদের এই মতিঝিল থেকে ধরা যাক দৈনিক বাংলা মোড় পর্যন্ত যেটুক, এটি দিয়ে একটা কাজ, একটা বৈশিষ্ট্য নির্ধারিত হয়। তাহলে এই যে অংশটুকু যেটা দিয়ে আমরা সুনির্দিষ্ট একটা কাজ বুঝাই বা আমরা জানি যে এই সুনির্দিষ্ট একটা কাজ হয়, সেই অংশটুকু বলা হয় জিন। তাহলে জিন হচ্ছে ডিএনএর এমন একটা অংশ যেটা আসলে কোনো না কোনো কাজের সাথে যুক্ত, মানে স্পেসিফিক কোনো কাজের সাথে সম্পর্কিত। তাহলে আমাদের এই ক্যান্সারের যে বিষয়টা, তার সাথে যদি এখন এটাকে আমরা একটু কানেক্ট করে ফেলি, সেটা হচ্ছে আমাদের এই যে কোষের যে কাজ হবে, কোষ যে বিভিন্ন রকমের কাজ করে, সেই প্রত্যেকটা কাজের জন্য তাহলে একটা জিন আছে বা একাধিক জিন মিলে এই কাজগুলো হয়। এটা তো জিন হলো, আমরা বুঝলাম যে এটা দিয়ে এটা কাজ হয়, কিন্তু প্রশ্নটা হলো যে এখন ক্যান্সার যখন হচ্ছে তখন কি হচ্ছে? তখন ওইটা যে ধরা যাক যেই কাজটা তার সাধারণভাবে করা দরকার স্বাভাবিকভাবে, যখন কোনো কারণে ওই কাজটা না করতে পারে অথবা কাজটা করা বন্ধ হয়ে যায় অথবা ভুলভাবে করে, তখনই কিন্তু এই ডিএনএ থেকে বা জিন থেকে যে স্বাভাবিক কাজ হওয়ার কথা ছিল সেটা আর হবে না। সেই সময়টাই এই কোষটা তার স্বাভাবিক কাজ হারিয়ে বা সেখান থেকে সরে গিয়ে অস্বাভাবিক কিছু একটা করবে, যেটাই আমরা একদম বলতে পারি আমরা হচ্ছে ক্যান্সার হয়ে যাচ্ছে। সেটা এটা বিরতি নিয়ে আবার আসছি। ডক্টর মুস্তাকিম নায়েব, আপনি খুব জটিল কিছু কথা বলছিলেন। মানে আমরা একটু পরে আগে ডক্টর অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার কাছে যাই, কারণ একটু মানে আমরা একটু ইজি করি আসলে, জটিল বিষয়ে আলোচনা করছি আমরা আসলে।
তো জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে মানে আমাদের একটা চমৎকার ঘটনা হলো যে অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার এবং আমি আসলে একই সময় যোগদান করি ওখানে, একই দিন একই সময় যোগদান করি। তারপরে উনি পরে এপিডেমিওলজিতে যান, তারপরে আমি অনকোলজি, আমি অবশ্যই এফসিবিএস পার্ট 1 পাস করে ওখানে ঢুকেছিলাম। পরবর্তীতে আমি আবার বিসিএস করি, আবার ফিরে আসি, আবার যাই, ইত্যাদি ইত্যাদি। পরে আমি মেডিকেল ইউনিভার্সিটিতে চলে আসি একটা সময় গিয়ে। তো অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদারের সাথে আমার একটা দীর্ঘদিন কাজের একটা অভিজ্ঞতা আছে, বিভিন্ন জাতীয় ক্যান্সার নীতি নিয়ে কাজ করার একটা সুযোগ ছিল, আমরা ওখানেও কাজ করেছি। আপনাকে এই প্রশ্নটা নিয়ে আমি করতে চাই যে 2009 থেকে 15 সাল পর্যন্ত আমরা একটা জাতীয় ক্যান্সার নীতি তৈরি করেছিলাম, ওটার বাস্তবায়ন কিছু প্রক্রিয়া হয়েছে, কিছু হয়নি। আপনি কি অনুভব করেন যে আমাদের এরকম একটা কিছু কাজ আবারও করা দরকার? ধন্যবাদ, একটা খুবই গুরুত্বপূর্ণ যে আমারও মনে আছে আমরা একসাথে আরও কয়েকজনে মিলে আমরা অনেক দিন, অনেক সময়, অনেক ঘন্টা এই কাজ করেছি এটার উপরে। এবং 9 সালে এটা আলটিমেটলি 8 সালে হয়েছে, 8 সালে মানে 8 সালে হলো 9 থেকে 15 সাল পর্যন্ত সময়ের জন্য। তো ফাইনালি স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকার এটাকে অ্যাপ্রুভ করলো। কিন্তু দুঃখের বিষয়টা হলো যে পরবর্তীতে আমাদের তো কিছু দেশে আবার কিছু নানান পরিবেশের কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এইটাকে আমরা ঠিক ওই বাস্তবায়নটাকে আমরা শুরুর বেশ কিছু ধাপ যাওয়ার পরে ঠিক ওই আলোকে যে সব কাজ পরবর্তীতে হয়েছে এটা বলতে পারবো না, খুব অল্প স্বল্প। কিন্তু পরবর্তীতে যে পরে যে এটাকে আপডেট করা, নতুন করে আবার এটাকে আপডেট করা, সেটাও করা হয় নাই। এইটা আমার কাছে খুবই কষ্ট লাগে। এই সাবজেক্টে আমি অনেক বছর কাজ করেছি, অনেকেই মিলে আমরা কাজটা করেছিলাম যে একটা জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কৌশলপত্র বা প্ল্যান অফ অ্যাকশন বা পরিকল্পনা, এবং ফাইনালি হলো একটা জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচি। এই 3টা ধাপ তো দরকার। এইটা ছাড়া আমাদের দেশে আমরা পিসমিল অনেক কাজ করতেছি, যেভাবে পারতেছি আমরা কাজ করতেছি। বিভিন্ন সংস্থা আমাদের যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক এক বিভাগ এক এক রকমভাবে কাজ করছে, মেডিকেল ইউনিভার্সিটি একভাবে করতেছে, এনএসসিআরএস এবং বাইরে বেসরকারি অনেক। কিন্তু একটা সমন্বয় যে সবার উপরে যে একটা ওভারসি করার জন্য, যেটা আমাদের ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল ছিল, যেটা একেবারেই অকার্যকর হয়ে আছে এখন। তো আমার মনে হয় যে এখন আমি ডাক্তার আকরামকেও বলবো যে আবার একটু উদ্যোগী হওয়ার জন্য। আমি সরকারি চাকরিতে না থাকলেও এটার প্রতি আমার অনেক একটা ভালোবাসা বলি, টান বলি, দায়িত্ব বলি আছে। আবার করতে হবে আসলে, শুধু প্ল্যান অফ অ্যাকশন না, আমাদের একটা আসলে ক্যান্সার নিয়ে নীতি থাকা দরকার। আমার যেটুকু সুযোগ আমি পেয়েছিলাম যে মানে আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশনে, ওই জন্য মানে 32টা মুখ্য সুপারিশের একটি কিন্তু ক্যান্সার, একটি ক্যান্সার আছে, রাখা হয়েছে। কারণ এটা যাতে করে ভবিষ্যতে আমরা সবাই যেন এটা নিয়ে সরকারের সাথে কথা বলতে পারি যে আমাদের এরকম সুপারিশ ছিল, আমরা কিন্তু এটাকে মানে সামনে নিয়ে আসা, এগিয়ে নিয়ে যাওয়া, নাহলে কিন্তু আমরা এগোতে পারবো না আসলে। কারণ সবাই মিলেই বিচ্ছিন্নভাবে কাজ করলেও কিন্তু কাজগুলোকে জোড়া লাগালে কিন্তু আমরা ভালো কাজ করতে পারবো। আমি অনেকক্ষণ যাবত কথা বলছি, আমার প্রতিরোধী নিয়ে যে সাধারণ দর্শকদের জন্য আমার একটা কথা খুব জরুরি ছিল, সেটা হলো যে আন্তর্জাতিক যে সংস্থা মানে ক্যান্সারের যে পরিসংখ্যান নিয়ে কাজ করার দায়িত্বপ্রাপ্ত IARC, তাদের যে সর্বশেষ ভার্সন গ্লোবোক্যান 22 অনুযায়ী আমাদের দেশে প্রতি বছর 1,67,000 মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত। এটা কিন্তু সব ক্যান্সার নারী পুরুষ নির্বিশেষে, এবং 1,16,000-এরও বেশি মানুষ প্রতি বছর মারা যায়। এই তথ্যটা আমার একটু দেওয়া দরকার। আর এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে যেহেতু কথা বলছি, প্রতি বছর বাংলাদেশে 13,000 নারী প্রতি বছর নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হয় এবং 6,000 মারা যায়, মানে 45%-এর মতো কিন্তু মারা যায়। আর একটা বিশাল সংখ্যা। হ্যাঁ, আরেকটা সর্বশেষ আমি একটা তথ্য দিই, আন্তর্জাতিক একটা গবেষণার একটা নির্যাস, সেটা হলো আফ্রিকান কয়টা দেশে, 7টা দেশে একটা গবেষণা হয়েছে। সেই গবেষণাটা হলো যে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার পরবর্তী 7 বছর তাদেরকে নিরীক্ষণ করা হয়েছে, অবজার্ভ করা হয়েছে। করার পরে দেখা গেল যে 3 জনের 1 জন মাত্র 7 বছরের বেশি বেঁচে থাকে। 3 জনের 1 জন, তার মানে বাকি 2 জনই কিন্তু মারা যাচ্ছে। তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে, তারপরেও কিন্তু মারা যাচ্ছে। এর বাংলাদেশও যে এর থেকে খুব ব্যতিক্রম হবে আমি সেটা বলতে পারছি না। আরেকটা জিনিস দেখা গেছে যে 40-এর আগে যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে বেঁচে থাকার এটা কম, বেঁচে থাকার যে মানে সময়টা, কালটা কম। 40-এর পরে যাদের মধ্যে হচ্ছে তারা একটু বেশি সময় বাঁচতে পারতেছে। এই জিনিসগুলো মাথায় নিয়ে আমাদের দেশে কিছু গবেষণা আমাদের এগুলি করা দরকার। আন্তর্জাতিক এই গবেষণাগুলো সূত্র ধরে আমাদের দেশে, এবং ক্যান্সার গবেষণাটা আমি আরেকটা কষ্টের জায়গা যে ঠিক
ক্যান্সার গবেষণার প্রতি আমাদের টোটাল যদি আমরা স্বাস্থ্য বাজেট বলি বা সবার যে মনোযোগের কথা বলি, এই জায়গাটা এখনো অনেক কম, আমরা পিছিয়ে আছি। না, আমার একটু মনে আছে যে আমরা কোভিডের সময় একটা কাজ করেছিলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে, এটা জেনেভা ভিত্তিক আর কি, যে গ্লোবাল ব্রেস্ট ক্যান্সার ইনিশিয়েটিভ যেটা ছিল, সেখানে কিন্তু একটা কথা আমরা বলার চেষ্টা করেছিলাম যে মানে একটা হলো যে ক্যান্সারের আর্লি ডায়াগনোসিস করা একটা জরুরিভাবে, যেটা বাংলাদেশের মতো দেশগুলোতে খুবই কম। দেখা গেছে আমেরিকাতে বা অন্যান্য দেশগুলোতে কিন্তু এটার ডায়াগনোসিস অনেক বেশি এবং তারা আর্লি ডায়াগনোসিস বেশি হয় এবং তারা দীর্ঘদিন বেঁচে থাকে। বাংলাদেশে কিন্তু এর হার বেশ খারাপ, আমাদের টোটাল স্ট্যাটিস্টিক্সে বেশ খারাপ, যেটা উনি বললেন। আরেকটা হলো যে রোগী ধরা পড়ার পরে 2 মাসের মধ্যে তার চিকিৎসা পেতে হবে, কিন্তু আমাদের অবস্থাটা এমন যে আমাদের রেডিওথেরাপি মেশিনের সিরিয়াল হলো, মানে আমি যদি বলি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাহলে কিন্তু 3 থেকে 4 মাস, ঢাকা মেডিকেল কলেজে একই অবস্থা, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটেও একই অবস্থা। এবং সরকারের কিন্তু কোনো উদ্যোগ বেসরকারি খাতকে যে এগিয়ে নিয়ে যাওয়া, মানে সরকারি খাতের পক্ষে তো আর সম্ভব না যে সবাইকে চিকিৎসা দেওয়া। বেসরকারি খাতে কিন্তু আমাদের প্রায় দরকার, মানে সরকার বা বেসরকারি, বাংলাদেশে কিন্তু প্রায় 300টা মেশিন দরকার, 280-300টা। কিন্তু বেসরকারি খাতকে আমরা স্বাস্থ্য সংস্কার কমিশন থেকে বলেছিলাম বেসরকারি খাতে মেশিন দেয়া, ট্যাক্স ফ্রি করে দেয়া, বেসরকারি উদ্যোক্তা থেকে সফট লোন দেয়া, কারণ সরকারের একার পক্ষে আসলে এত বড় সমস্যা ডিল করা বাংলাদেশ সম্ভব না। কেন বাংলাদেশ সরকারের ইনভেস্ট করতে হবে? কারণ হচ্ছে আমাদের প্রতি বছর $6 বিলিয়ন দেশের বাইরে চলে যায় এবং এটা কিন্তু বাংলাদেশি মুদ্রায় চলে যাচ্ছে। দেশে যদি ইনভেস্ট করতো সরকার, কিন্তু এই টাকাগুলো অনেকখানি ঠেকানো সম্ভব ছিল। কিন্তু কিছুদিন আগে এই প্রসঙ্গে একটু বলি, কিছুদিন আগে এই সরকারের একটা মিটিং হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে, একটা উদ্যোগ ছিল যে কয়েকটা রোগের কারণে, বোধহয় 5টা বা 6টা রোগের কারণে যারা দেশের বাইরে যায়, সেখানে স্ট্র্যাটেজিক পারচেজের আওতায়, অর্থাৎ মানে সরকার বেসরকারি একটা হাসপাতালকে কাছ থেকে একটা সেবা কিনে নিবে একটা দামে, সেই সেবাটা গরিবদেরকে সরকারি তাদের অনুযায়ী ওই রেটে তারা এই চিকিৎসাটা পাবে। তো আমি গণস্বাস্থ্যে যেহেতু আছি, গণস্বাস্থ্য যেহেতু অলাভজনক প্রতিষ্ঠান, আমিও সেখানে এটা নিয়ে আমরা প্রস্তাব দিয়েছি যে আমরা বলেছিলাম যে বেসরকারি, সেটা বেসরকারি যারা প্রফিট মেকিং হোক আর নন প্রফিট মেকিং হোক, তাদেরকে যদি একটা সরকার এরকম একটা ওইটাকে ওরা নাম দিচ্ছে যে স্ট্র্যাটেজিক পারচেজ, সেই আওতায় যদি দিয়ে দেওয়া হয় যে এই খরচে আমি দিব আমার রোগীদেরকে, আপনি এই খরচে এই সেবাটা দিবেন, সবগুলা হাসপাতালেই যদি এই সুবিধাটা থাকে, তাহলে শুধুমাত্র সরকারি হাসপাতালের প্রতি যে মধ্যবিত্ত বা নিম্নবিত্তকে যেতে হবে কোনো কথা নাই। আরেকটা হলো যে আপনি যেটা বললেন যে মেশিন কেনার জন্য সরকার একটা সুবিধা দেওয়া দরকার, ট্যাক্স ফ্রি করে দেওয়া দরকার, নাই তো? হ্যাঁ, সেটার সাথে একটা শর্ত এমনি আছে আমি জানি, কিন্তু শর্তটা মনিটরিং হয় না, যে সেটা দেওয়ার পরে যদি বলা হয় যে প্রত্যেকটা হাসপাতাল একটা 10% সেবা মানে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। এটা হলো যে যারা ইনভেস্ট করেন, যারা এই যে কোটি কোটি টাকা, একটা মেশিনের দাম 25 কোটি টাকা, 37 কোটি টাকা, জাতীয় ক্যান্সার মিশনের যে মেশিন 37 করোড়। তো যখন একটি বেসরকারি সংস্থা এই টাকাটা নিজ উদ্যোগে দিয়ে থাকে, তখন তার পক্ষে কিন্তু এটা খুব ডিফিকাল্ট। সেই জন্য আমি ভর্তুকির কথা বললাম যে মেশিন কেনার ব্যাপারে সরকার যদি কিছুটা সাপোর্ট দেয়, ভর্তুকি না দেয়, সরকার যদি সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু সরকারি সেবাটা থেকে কিন্তু সরকারকে এটা দিতে হবে। কেন? কারণ হচ্ছে এই দেশের টাকাই কিন্তু বাইরে চলে যাচ্ছে। তাহলে এই টাকাটা যদি দেশে ইনভেস্ট করে, আলটিমেটলি তো দেশেরই লাভ হলো, এই ফরেন কারেন্সিতে গেল না, লোকাল কারেন্সিতে ইনভেস্ট করলো। মনে করেন অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার এখন বেসরকারি খাতে আছেন, উনি চাচ্ছেন যে একটা প্রতিষ্ঠান তৈরি করবেন, এটা কিন্তু ট্যাক্স ভ্যাট ফ্রি করে দেওয়া যায়, ওনাকে সফট লোন দেওয়া যায়, তাহলে ওই সেবাগুলো কিন্তু দেশে হলো। হ্যাঁ, গভর্নমেন্ট এটা বলতে পারে আপনি এই দামে সেবাটা দিবেন, দেওয়ার সময় গভর্নমেন্ট কিন্তু এটা করে দিতে পারে, এছাড়া তো কোনো উপায় নেই। আমার মনে হয় এটা নিয়ে আমাদের আরেকটু সবাই মিলে একটু বলা দরকার, এবং বেসরকারি হাসপাতালগুলোও যদি একটু এগিয়ে আসে যে একটা সবার তো রেসপন্সিবিলিটি, ঠিক আছে আমি না হয় এখানে হয়তো আমি অন্য থেকে একটু কম খরচই দিলাম, কিন্তু সরকার এখানে আমাকে এটা, সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে প্ল্যান প্রোগ্রামে দিয়ে, তাহলে কিন্তু আমরা এটা হয়তো পারবো। একটা বিরতি নিয়ে আবার আসছি। ডক্টর মুস্তাকিব নাইব, গবেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি জিন প্যাথের কথা বলেছিলেন, ওটা কি আসলে? জি, জিনপ্যাথ হচ্ছে একটা প্রতিষ্ঠান দাঁড় করেছি, এটা বলছি সেন্টার ফর জেনেটিক এডুকেশন, কাউন্সিলিং অ্যান্ড রিসার্চ।
আমি সম্প্রতি সিঙ্গাপুরে একটা ফেলোশিপ সম্পন্ন করেছি, এটা হলো ক্যান্সার জেনেটিক সার্ভিসেসের উপরে। আমরা যে কথাগুলো বলছিলাম বারবার এসেছিল আলোচনা প্রসঙ্গে যে ক্যান্সার হওয়ার পেছনে তো যে আমাদের ওই যে জেনেটিক অস্বাভাবিকতার একটা ভূমিকা আছে, কিন্তু এটা ধরতে পারাটা এবং এটা টেস্ট কার টেস্ট হবে, কি টেস্ট কার জন্য দরকার, এবং একটা টেস্ট হওয়ার পরে কি কি ওষুধ এটার সাথে কানেক্টেড হতে পারে, এটা যেমন এক ধরনের প্রশ্ন, এটা কিন্তু রোগীর জন্য যেমন জরুরি, যিনি ক্লিনিশিয়ান, যিনি চিকিৎসা দিচ্ছেন তার জন্য জরুরি। আরেকটা বিষয় হলো, কথা প্রসঙ্গে কিন্তু এসছে আমাদের ডক্টর হাবিবুল্লাহ তালুকদার বলেছেন যে আমাদের যদি মায়েদের পরিবারে অথবা আপনি বলেছেন বাবার পরিবারে যদি ক্যান্সারের প্রবণতা থাকে তাহলে আমাদের সতর্ক হতে হবে। কেন হতে হবে? তার মূল কারণ হচ্ছে এটা একটা ইন্ডিকেট করছে যে আমার এই পরিবারের ভেতরে বংশগত একটা ঝুঁকি আছে, এবং সেই ঝুঁকিটা হচ্ছে জেনেটিক ঝুঁকি, যেটা এটাকে আমরা বলি জেনেটিক প্রতিষ্ঠান কি করবে এগুলো। জি, তো এই যে বিষয়টা, এই যে জেনেটিক ঝুঁকি বুঝতে পারা, এবং যদি কারো জেনেটিক ঝুঁকি থাকে তাহলে তিনি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করবেন, কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন, এই জায়গাটায় একটা পরামর্শ দেওয়ার জায়গা তৈরি হয়েছে, যেটা জিনপাথ। আর একই সাথে আমাদের এখানে আরও অনেক লোকবল দরকার, সুতরাং এখানে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা দেশের ভেতর এবং দেশের বাইরের সাথে, যে সিঙ্গাপুরের সাথেও আমার একটা কোলাবোরেশন আছে। সো দেশের ভেতরে এই ধরনের সক্ষমতা আরও বাড়ানো ট্রেনিং এবং এডুকেশনের মাধ্যমে, সেটা একটা উদ্দেশ্য। আর সরাসরি জেনেটিক কাউন্সিলিং প্রদান করা, সেটি আমি এখন করতে পারি, যেতে আমি একটা ফেলোশিপ সম্পন্ন করেছি, ওটিও এই জিনপাথ থেকে করা হয়। না, আপনি যদি একটু বলতেন যে আমি একটু আগে জিজ্ঞেস করেছিলাম আপনাকে অনকোটাইপ ডিএক্স, মানে যে আমরা মেমাপ্রিন্ট করি, অনকোটাইপ ডিএক্স করি, অথবা অনেকগুলো যে মলিকুলার নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, মানে এই জিনিসগুলো তো আসলে ঘুরে ফিরে মানুষ তো এখন সুবিধা হলো কি, মানে গুগলে যেতে পারে, সার্চ করতে পারে, ইন্টারনেটে সার্চ করতে পারে, তারা কিন্তু এই বিষয়গুলো জেনে যায়। রোগীরা কিন্তু আজকাল প্রায় যখন আমাদের কাছে আসে তখন কিন্তু এই প্রশ্নগুলো আমাদের করতে থাকে, যে আপনি কি এটা করলেন না কেন, এরকম প্রশ্ন রোগীরা এখন করে কিন্তু আমাদেরকে। তো এই জিনিসটা কি আসলে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংটা কি, এটা সহজ ভাষায় যদি বলতেন। জি, আমরা যে ক্যান্সারের যত রকম পরীক্ষা নিরীক্ষা করি, আমি যে কোনো একটা পরীক্ষার কথাও যদি বলি, আমরা যখন একটা সিবিসি টেস্ট করি, একটা তো মেশিন ব্যবহার করা হয়, একটা মেশিনে রক্ত দিচ্ছে, সেখান থেকে আমার রক্তের কণিকাগুলোর সংখ্যা গণনা করে সে একটা রিপোর্ট দিচ্ছে। আমরা দেখতে পারি আমার হিমোগ্লোবিন কত, আমার আরবিসি যেটা বলি সেটা কত, এরকম সকল পরীক্ষাই তো আমরা কোনো না কোনো মেশিনে করছি। তাহলে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং হচ্ছে আসলে একটা প্রযুক্তি, একটা মেশিন। তাহলে এমন একটা মেশিন যেটার ভেতরে ওই যে আমরা শুরুতে আলাপ করেছিলাম যে আমাদের ডিএনএ, সেই ডিএনএর ভিতরে যে এটিসিজি লেখা আছে, আমি বলছি সেটাই আমাদের জেনেটিক তথ্য। এই এটিসিজি লেখার যে লেখা আছে সেটা পড়ার একটা যন্ত্র হচ্ছে এই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। তাহলে এটা একটা যন্ত্র, একটা প্রযুক্তি, এবং এটা একটা আধুনিক প্রযুক্তি। নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এ যখন আমরা টেস্ট করতে দিই, আমরা সব পড়তে পারি। আমি চাইলে আমাদের মানুষের জেনোমের বলি আমরা যে 3 বিলিয়ন বেজ আছে, অর্থাৎ এটিসিজি আছে 3 বিলিয়ন। একটা হিউম্যান জেনোমের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেই 3 বিলিয়ন কিন্তু সে পড়তে পারে। কিন্তু আমরা জিনের সংখ্যা, যেটা জিন আসলে বলা হয় যে এই সব কিছু কিন্তু জিন না আসলে। এই যে আমরা বলছিলাম যে ডিএনএ তো অনেক বড়, কিন্তু তার কিছু অংশ আসলে জিন হিসেবে কাজ করে। এর সংখ্যা হলো 25,000-এর মতো, বলা হয় থেকে 22 থেকে 25,000। ওটা আমরা এটাতে দেখতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার, আপনার যেহেতু জনসচেতনতামূলক অনেক কাজ করেন, এই জন্য ডেফিনেটলি আমি তো মনে করি এটা বিশাল কাজ আসলে। তো এই কাজগুলো এগিয়ে নেওয়া, প্লাস স্বাস্থ্য নীতির, বিশেষ করে ক্যান্সার নীতি তৈরি করা, এবং এটা নিয়ে যে চিন্তাভাবনাগুলো আমরা কিভাবে দ্রুত করতে পারি। যে আপনি যেটা দেখেছেন, আপনি বলেছেন যে আমাদের যে জাতীয় ক্যান্সার কাউন্সিল যেটা আছে, এই যে যেটা আসলে কার্যকর না, কি করলে খুব সংক্ষেপে যদি বলতেন কার্যকর করা যায়। এটা কার্যকর না, এটা আমি খুব দায়িত্ব নিয়েই বলছি যে প্রায় কি করলে 1 দশক বলা যায় কার্যকর না, কিন্তু এটা খুব দরকার। মানে দরকার এই সেন্সে যে আমি একটু আগে বলছিলাম যে সমন্বয়হীনতা, আমাদের একই মন্ত্রণালয়ের একাধিক বিভাগ কাজ করছে, বিভিন্ন মন্ত্রণালয়েও কিছু আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, বিভিন্ন কিছু আছে, তো আবার সরকারি বেসরকারি সব কিছু মিলে যে যদি একটা
ওভারসি করার মতো একটা সংস্থা থাকে, সেই সংস্থা যদি একটা সব কিছুর এক ধরনের যে কোনো প্রকল্প, যে কোনো একটা প্রোগ্রাম, সেটা যদি তারা একটা অবশ্যই সেখানে আমলাতান্ত্রিকতা থাকলে চলবে না, সেখানে অবশ্যই শুধু সরকারি কর্মকর্তা থাকলে চলবে না, বিভিন্ন আমাদের একাডেমিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোকজন যারা অ্যাক্টিভিস্ট, যারা ইভেন পেশেন্ট বা সার্ভাইভার, তাদেরও প্রতিনিধি থাকতে হবে। সেরকম একটা জায়গা থেকে যদি আমরা প্রত্যেকটা প্রস্তাবনা, প্রত্যেকটা নীতি মানে যে প্রকল্প সব যদি ওখানে আমরা নেই, তাহলে একটা হলো ডুপ্লিকেশন হওয়ার সুযোগ থাকবে না, রিসোর্সটা ঠিক মতো ডিস্ট্রিবিউশন হবে। এবং আমাদের এই যে আমরা যেটা বলছিলাম যে আমার যেটা প্রশ্ন ছিল আপনার কাছে যে জাতীয় ক্যান্সার কাউন্সিল যেটা যতখানি জানি যে এটার প্রধান হলো মাননীয় উপদেষ্টা, তো এটা কি করলে সহজীকরণ করা যায়? আমি সবসময় সব সরকারের সময় দেখেছি যে এটা মিটিং হয় না, এটা মিটিং না পারলেই হয় না, এটা নতুন করে গঠন করতে হয়। কি পড়লে এটা সহজ করা যায়? রাইট, এখানে মানে দেশের প্রধানমন্ত্রী হলেন প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্যমন্ত্রী যিনি থাকেন এখন যেমন উপদেষ্টা, উনি হলেন এটার সভাপতি। আর পদাধিকার বলে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের যিনি ডিরেক্টর থাকেন তিনি থাকেন সেক্রেটারি, কিন্তু হলো মিটিং ডাকা বা সব কিছুর আবার সাচিবিক সহায়তা আবার দেয় মন্ত্রণালয়ের একটা শাখা, যার কারণে এই সমন্বয়টা হয়ে ওঠে না যে রেগুলার এটাকে মিটিং ডাকা। সেজন্য সহজ করার জন্য এটা করা যায় যে প্রেসিডেন্টের সাথে তাকে হেল্প করার জন্য একজন মানে একাডেমিশিয়া থেকে একজন ভাইস প্রেসিডেন্ট থাকতে পারে, রাইট। আর এই যে মিটিং ডাকার যে অপশনটা, সেই অপশনটা এই যে ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক থাকবে, আবার এদিকে থাকবে মন্ত্রণালয়, এই জিনিসটাকে সহজ করতে হবে। এবং আমাদের সমস্ত আমরা যদি বাধ্যতামূলক যদি করে নেই যে আমাদের ক্যান্সার সংক্রান্ত যে কোনো প্রকল্প প্রোগ্রাম পাস করতে হলে ওইখানে প্রেস করতে হবে, তাইলে এটা একটা বড় একটা কাজ হয় না। এটা ওখানে দিলে তো বছরের পর বছর আটকে যাবে, সবকিছু আটকে যাবে। না, আমরা তো ওইটা চাই না, ওইরকম যেটা অকার্যকর প্রতিষ্ঠান তো চাচ্ছি না, এটা একটা ডাইনামিক এবং কার্যকর প্রতিষ্ঠান থাকবে। তাহলে না, এটা আমার একটা ছিল যে এই স্ক্রিনিং জীবন বাঁচায়, আমরা সবাইকে সচেতন হইতে বলবো। কিন্তু আমার মনে হয় যে আমার যে দীর্ঘ প্রায় 30 বছরই তো সচেতনতা নিয়ে একটু কাজ করি, তা আমার কাছে একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে সচেতনতা আমরা হই একটা জিনিস কি, আমরা একটা ইনফর্ম হওয়া, জানা আর সচেতন হওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। এবং সচেতন হলেও যথেষ্ট না যদি আমি অ্যাকশনে না যাই। আমি জানলাম কিন্তু আমি একবার চেক আপ করতে গেলাম না, যে স্ক্রিনিং যেটাকে আমরা বলি, যে যাদের কোনো রোগের কোনো লক্ষণ দেখা দেয় নাই কিন্তু ঝুঁকি আছে, যে ঝুঁকিগুলোর কথা শুনলাম, তারা আগের থেকেই যাবেন একটা নিয়মিত বিরতিতে, এটা চেক আপ করবেন। এই স্ক্রিনিংয়ের জন্য আমি সবাইকে বলবো যে এই ব্যাপারে আরেকটু জোরদার হওয়া, সবাইকে অবশ্যই। ডক্টর হাবিবুল্লাহ তালুকদার, ডাক্তার মুস্তাকিব নাইব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এখন টিভির পক্ষ থেকে। ভবিষ্যতে হয়তো অন্য কোনো সময় আমরা আবার কথা বলব। ধন্যবাদ।